আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন পেঁয়াজ খাবেন না, এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। ওদের পেঁয়াজের সে ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজ তো আসতেছে। ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে তিনি আগে 2019 সালে বলেছিলেন যে 500 টন দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না, আসিফ নজরুল আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উঠে আসছেন। আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা লিখেছিলেন 86-এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান, সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি, ওর নাম কি ভাই, ওই যে ঘাতক দালাল শাহরিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন না, উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু, ওনাকে বুঝিয়ে এইভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক, উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি কি, ওইটার তথ্য আমার কাছে সব, উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো, ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো। আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা, তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালা নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি আসিফ নজরুল আপনি কে। আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে, ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওনকে, শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন, এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে। সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। সো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন। সো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায়। এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে, আজকে উঠে আসছে কোথায়? আসিফ নজরুল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে, এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি, তাই না? ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া, কি হয়েছে, কি ঘটনা, কি কোনো কিছু, কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে। এবং আজকে আমরা এই সরকার চাই নাই, যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার 500 টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে, আর এই সরকার এসে এখন 3000 টন ইলিশ দিবে। এই জন্য আমরা এত কষ্ট করি নাই। জীবনে দরকার হলে দেশে যাব না ভাই, কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, এটা যদি আমাদের কাছে মনে হয়, তাইলে এইখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ। আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাদার তেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ, এই জায়গায় দেখতে চাই। এবং আমার বিশ্বাস, আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাতেই থাকবেন। কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাঁসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না। আগেও পারে নাই, আর এখন তো সম্ভবই না, কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না, কেউ চাইলেও ওইভাবে থাকতে যাইতে চাবে না। আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন, আপনি আপনার মানে মন্তব্য আপনার, আমার মন্তব্য আমার, আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন, জামায়াত করেন, তাদেরকে মানে এত সহজে মুছে ফেলা সম্ভব না। তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে। এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে, যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায়। কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা, সেই 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম।
একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারা তো দেখবে এখানে যদি 1200 টাকা রিলিজ, ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। আপনি দেখেন না, অ্যাপেক্সে যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 দিয়ে কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের ইসে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্টে ফরেন ইসে পাবো তো আমরা কিছু। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা তো অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, কারণ সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। এটা আমি বলবো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে, ব্যাস। আমি আর ওটা কোনো, এটা আমি বুঝলাম না, 3,000 টনের মধ্যে ঢাকার চেম্বার যে আছে 200টা ইলিশ, বা তার মধ্যে 200টার বদলে 150টা আছে, 50 টাকার দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন, পেঁয়াজ খাবেন না, এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজ তো আসতেছে।